প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা প্রেজেন্ট আছো তারা তোমাদের নাম এবং রোল চ্যাট বক্সে দিয়ে দাও। আর একটা কথা বলি, তোমাদের কি অনুশীলনী 6.1 এর এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক দিছিলাম। শুধুমাত্র একজন আমাকে পাঠিয়েছে, আর কেউ পাঠায়নি। ঠিক আছে, তারপরও আমি তোমাদেরকে অঙ্কগুলো কয়েকটা অঙ্ক আমি দেখাই দিব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা কয়েকটা অঙ্ক এখানে আমি দেখিয়ে দিব। দেখো, প্রথমে যে অঙ্কটা দেয়া আছে 1 নম্বর অঙ্কটা, সে 1 নম্বর অঙ্কটা আমাদের আছে কেমন, এ স্কোয়ার বি আর এখানে আছে এ কিউব সি। দেখো এই অঙ্কটা আছে আমাদের, তো একজন শুধু পাঠিয়েছে, আর অন্যজন করছো কি না জানি না। তো বিষয়টা হচ্ছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে তোমাদের কি করতে হয়, তোমাদেরকে বলছিলাম যে উপরেরটাকে বলতে হয় লব আর নিচেরটা বলতে হয় হর। উপরেরটা কি বলে লব, নিচেরটা হর। এখন লবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, লবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, অথবা এই গুণনীয়ক গুলো বের করে নিতে হয়। এখন দেখো, এ স্কোয়ার বি এর গুণনীয়ক গুলো যে বের করতে চাই আমরা প্রথম দিকে শিখছিলাম যে এ স্কোয়ার কে যদি আমরা ভেঙে লিখি তাহলে এ গুণন এ হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এ স্কোয়ার কে ভাঙলে এ গুণন এ হয়, আর আমরা এখান থেকে বি গুণ করলাম, এ বি বি ছিল, মানে উৎপাদক গুলো বের করে নিলাম। মানে এ স্কোয়ার উৎপাদক এ গুণ এ, আর বি এর তো বি হয়, বা গুণনীয়ক গুলো বের করে নিলাম। পরবর্তীতে নিচে যেটা আছে হর, এই হরের ক্ষেত্রে গুণনীয়ক গুলো আমি বের করে নেবো। দেখো এ কিউবের গুণনীয়ক গুলো এটা হয় এ গুণ এ গুণ এ, আর এখানকার সি কিছুই না, সেজন্য সি লিখে দিলাম। এখন নিয়মটা ছিল যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে যে তুমি দেখবে যেগুলো কমন আছে উপর এবং নিচে সেগুলো কেটে দিবে। খেয়াল করে দেখো, আমরা প্রথমে কি করলাম যে এইটার গুণনীয়ক গুলো বের করে নিলাম এভাবে। বের করে নেওয়ার পরে যেগুলো কমন আছে আমরা কেটে দিব। দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, কেটে দিলাম। এখানে একটা এ আছে, কেটে দিলাম। তাহলে থাকলো কি, উপরে থাকলো আছে শুধুমাত্র বি, আর নিচে থাকলো শুধুমাত্র এ আর সি। এটাই আমাদের লঘিষ্ঠকরণ। তা আমরা এখানে লিখতে পারি নির্ণেয় লঘিষ্ঠকরণ। যদি লিখো যে নির্ণেয় এত লঘিষ্ঠ আকার, এভাবে লিখতে পারো, বা নির্ণেয় লঘিষ্ঠ আকার, এটা আমরা কিন্তু লিখতে পারি। নির্ণেয় লঘিষ্ঠ আকার বি বাই এসি। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? লঘিষ্ঠ আকারটা কিভাবে প্রকাশ করলাম, প্রথমে লব যেটা পাইলাম সেই লবটাকে আমরা করলাম কি, তার গুণনীয়কে ভাঙিয়ে ফেললাম, এবং হর যেটা পাইছিলাম তাকে গুণনীয়কে ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পরে যেগুলো উপরে এবং নিচে কমন ছিল, মানে সাধারণ যেগুলো ছিল কমন ছিল, সেগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর বাকি যেটা থাকে সেটা আমাদের লঘিষ্ঠ আকার। কথা কি বুঝতে পারছো কেউ? মানে সবাই কি বুঝতে পারছো? কারো প্রবলেম আছে? নো স্যার। হ্যাঁ, তাহমিনা তুমি তো করেই দিছো, সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতেছি, অন্যরা বলো। স্যার আবার একটু বুঝাবেন না? আর একটু কি বললা, বুঝাবো? মানে বলো, আমি বুঝতে পারিনি কথা। জি স্যার, আবার একটু বুঝাবেন। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমাদের বিষয় হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের তো একটা ভগ্নাংশ দেওয়া থাকবে। তো ভগ্নাংশের লব থাকবে এবং হর থাকবে। তুমি জানো উপরেটা লিখতে হয় লব, আর নিচেরটা লিখতে হয় হর। আমি জানি এটা হর, কারণ তোমাকে আমি লিখে দিয়েছিলাম। লব লিখতে উপরে লিখতে হয়, আর হর লিখতে হর নিচে লিখতে হয়। এই জন্যই নিচেরটা হয় হর আর উপরেরটা হয় লব। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা করবো কি, লব এবং হরকে, এই যে লবের যে টার্মটা আছে এ স্কোয়ার বি, এর উৎপাদক গুলো বের করে নেবো, মানে গুণনীয়ক গুলো বের করে নেবো। এই অবনী, আল্লাহ, দেখো আমি বলছিলাম কি, উপরে যে লবটা আছে সেই লবটার গুণনীয়ক গুলো বের করে নেবো। তো এ স্কোয়ার বি এর গুণনীয়ক গুলো বের করি যদি আমরা, তাহলে এ গুণ বি হয়। আমি প্রথম ক্লাসের দিকে আমি দেখাইছিলাম, মানে যখন আমরা সরল লসাগু গসাগু শিখাইছি তখন দেখাইছি। আবার এ কিউ সি কে ভাঙলে আমাদের এ গুণ সি হয়। তা আমরা করবো কি, যখন ভাঙা হয়ে গেল তখন আমরা উপরে এবং নিচে যেগুলো কমন আছে সেগুলো কেটে দেবো। দেখো এখানেটা এ ছিল, এখানেটা এ ছিল, কেটে দিলাম। এখানেটা এ ছিল, এখানেটা এ, কেটে দিলাম। থাকলো কি, উপরে থাকলো বি, আর নিচে থাকলো এসি। তার মানে এটাই আমাদের আছে লঘিষ্ঠকরণ।
বুঝতে পারছো যে প্রশ্ন করেছিলাম? জি স্যার। হ্যাঁ, এরপর আরেকটা অঙ্ক দেখালে তুমি আরো ক্লিয়ার হবে। আমি যদি 3 নম্বর অঙ্কটা একটু দেখাই, 3 নম্বর অঙ্কটা একটু দেখাই, দেখো 3 নম্বর অঙ্কটা কেমন ছিল? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর নিচে আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। তাহলে প্রথম কাজটা কি আমাদের? প্রথম কাজটা আছে লবে যেটা আছে, যে টার্মটা, এই লবের এই টার্মটাকে আমরা করব কি, গুণনীয়কে ভেঙে নিব, গুণনীয়কে ভেঙে নিব। যেমন দেখো এক্স কিউব কে লেখা যায়, দেখো তো এরকম করে লেখা যায় না, যে এক্স কিউব এক্স ইন্টু এক্স, ডট দিলাম কারণ তোমাকে আবার গুণ দিলে আবার বুঝবা না, ডট মানে ইন্টু, এটা ইন্টু বোঝাই। তাহলে এক্স কিউব কে ভেঙলে এক্স হয় না, বলো কিভাবে হয়? তোমরা তো জানোই, বেজ এক থাকলে পাওয়ারটা যোগ হয়, সেই হিসাবে এক্স কিউব কে আমি এটা ভাঙলাম। এটা এক্স কিউব বলতে বোঝাচ্ছে যে 3টা এক্স আছে, তো 3টা এক্স নিয়ে নিলাম। এবার ওয়াই কিউব বলতে কি বোঝাচ্ছে, যেখানে 3টা ওয়াই আছে, 3টা ওয়াই আছে, সেই হিসাবে 3টা ওয়াই আমি লিখে নিলাম, এই যে ওয়াই। এবার জেড কিউব বলতে বোঝাচ্ছে 3টা জেড আছে, তার মানে 3টা জেড। কি বুঝতেছো? এরপর দেখো নিচের গুলো ভাঙবো। এখানে এক্স স্কোয়ার বলতে কি বোঝায়, 2টা এক্স, এই যে এক্স এই যে এক্স। ওয়াই স্কোয়ার বলতে 2টা ওয়াই, এই যে ওয়াই এই যে ওয়াই। জেড স্কোয়ার বলতে কি বোঝায়, এই যে জেড এই যে জেড। বুঝতেছো? এখন কেটে দাও, এক্স এক্স কাটো, এই এক্স এক্স কেটে দাও, ওয়াই 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 ওয়াই, জেড 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 জেড। দেখো তো এবার বুঝতে পারছো কি না? তাহলে আমার থাকলো কি, উপরে থাকলো একটা এক্স, তারপর দেখো এখানে থাকলো ওয়াই, তারপরে থাকলো এখানে হচ্ছে জেড, আর নিচে ওয়ান। এটা তুমি লিখলেও হয় না লিখলেও হয়। তারপর আলটিমেটলি কি আসলো, এই লঘিষ্ঠকরণ আসলো কি এক্স ওয়াই জেড। দেখো বুঝতে পারছো কিনা? এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝেছো কি না? বুঝতে হলে বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অনিকা, তোমার নাম উচ্চারণ তো অনিকাই হবে। অনিকা বলো, তুমি কি বুঝেছো? আমি নাম ধরে ধরে এবার জিজ্ঞেস করবো। হ্যাঁ অনিকা, তুমি আনমিউট হয়ে কথা বলো। অনিকা তো দেখছি দুইটা, অনিকা মনিকা আবার অনিকা আছে। এই আনিকা মনিকা হবে। আনিকা উচ্চারণ আনিকা হবে, ঠিক আছে। আনিকা বলো, তুমি বলো, তুমি কি এটা বুঝেছো? জি স্যার। তারপর তোমার বোন মনে হয় না, ওই তোমার বোনকে বুঝেছি এটা, মনিকা। জি স্যার। ওকে, এবার বলো সামিয়া 94 রোল। জি স্যার। তুমি কি এটা বুঝতে পারছো? জি স্যার। একটা দিলে করতে পারবা? স্যার ট্রাই করব। ট্রাই করবা? এমনিতে মানে কনফিডেন্টলি বলতে পারবো না যে পারবো স্যার। কি সমস্যা বলো, এখানে কোনো সমস্যা আছে? দেখো তুমি দেখো তো কোনো প্রশ্ন আছে নাকি তোমার এখানে? না স্যার। কোনো প্রশ্ন নেই, তাহলে ট্রাই করবো কেমন কথা, বলবো যে স্যার ইনশাল্লাহ পারবো, এই কথা বলতে হবে তো। এরপর দেখো, তাহলে আমরা কি করলাম, এটা করলাম। এখন আমরা যে 4 নম্বর অঙ্কটা দেখি, আমি প্রায় সবই করে দেবো, কিছু কিছু তোমার জন্য হোমওয়ার্ক রাখবো। দেখো 4 নম্বরটা দেখো, 4 নম্বর অঙ্কটা বলতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা বুঝো কি না, তোমাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করছিলাম। দেখো এখানে যেভাবে আছে এটা কি সেভাবে আছে? এখানে এখানে কিন্তু দুইটা পদ এবং যোগ আকারে আছে, এখানে কিন্তু যোগ আকারে আছে। আর আমাদের কি করতে হয়, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। এখানে যেমন উৎপাদকে বিশ্লেষণ করা লাগলো না, শুধুমাত্র গুণনীয়কগুলো বের করেই আমরা কাটাকাটি করে দিলাম। বাট এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আহ এখন সামিয়া তুমি এখন মিউট থেকো, এখন আর তোমার মিউট থেকো, যখন প্রশ্ন করবো তখন আনমিউট হও, ঠিক আছে? এখন মিউট থেকো। দেখো এই যে আমি এখন যে রাশিটা লিখছি, যে ভগ্নাংশটা লিখছি, এইটার এটা কি একরকম বলো? এটা কিন্তু একরকম না।
এটা কি এমন ছিল, এটা ছিল এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব গুণ আকারে ছিল, সেটাকে আমরা প্রত্যেকটা টার্মের এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্রত্যেকটার গুণনীয়ক গুলো আমরা বের করে নিয়েছি, নিয়ে পরে উপর নিচে কাটাকাটি করছি। যেহেতু এই যে আমি টার্মটা আমি লিখছি, এই ভগ্নাংশটা লিখছি, দেখো উপরে যে লব এবং হর ওরকম স্টাইলে নাই কিন্তু। তা আমাদের এইভাবে যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়, প্রথমে এর যে উৎপাদক গুলো বের করে নিতে হয়, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, নিচেরটাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এখন কথা হচ্ছে, তোমরা জানো যে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম আছে তিনটা। প্রথম নিয়ম দেখতে হয় যে এদের ভিতরে কোনো কমন আছে কিনা, কমন আছে কিনা, তারপর দেখতে কোনো সূত্র ফেলানো যায় কিনা, তারপর লাস্ট মিডল টার্ম করতে হয়, মানে মিডল টার্ম ব্রেক করতে হয়। এখন একজন বলো তো দেখি, প্রথমে বলো তো একজন, যে আমি যে প্রথমে দেখবো এদের ভিতরে কমন আছে কিনা, দেখো তো এদের ভিতরে কমন আছে কিনা, এর ভিতরে কমন আছে? সামিয়া বলো। স্যার এক্স আছে। হ্যাঁ, তার মানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার প্রথম শর্তই হচ্ছে যে আমরা প্রথমে দেখবো যে এর ভিতরে কোন কমন আছে কিনা। দেখছি হ্যাঁ কমন আছে, কি আছে, এক্স কমন আছে। তো এক্স কমন নিলে এখানে থাকবে একটা এক্স আর এখানে থাকবে ওয়ান, দেখো তো বুঝো কিনা। বুঝতে পারছো? কারণ দেখো এখানে এক্স ছিল দুইটা, এক্স স্কোয়ার বলতে কি স্যার বোঝায়, ব্র্যাকেটের বাইরের এক্সটা কোথায় থেকে আসলো? এই ব্র্যাকেটের বাইরে এটা, জি স্যার। এটা তো কমন নিলাম, এই এক্সটা তো কমন নিলাম। দেখো এর ভিতরে এক্স আছে, এর ভিতরেও এক্স আছে, যার কারণে এক্সটা আমি কমন নিলাম। কমন নিলে কি হয়, কমন নেওয়া মানে ওর কাছ থেকে ভাগ করে নেওয়া, কমন নেওয়া মানে ওর কাছে ভাগ করা। এর কাছে ছিল দুইটা, দেখো এক্স স্কোয়ার বলতে কি বোঝায়, এক্স স্কোয়ার বলতে বোঝাচ্ছে দুইটা এক্স আছে, খেয়াল করো মনোযোগ দাও। এক্স স্কোয়ার বলতে বোঝাচ্ছে দুইটা এক্স আছে, এর ভিতর থেকে আমি একটা এক্স নিয়ে নিলাম, তাহলে প্রথমটার ভিতর কয়টা থাকবে? স্যার একটা থাকবে। এই যে একটা লিখে নিলাম, যোগ এই যোগ, এখানে একটা এক্স ছিল, একটা নিয়ে নিছি আমি, কয়টা থাকবে? শুধু ওয়ান থাকবে, সেই ওয়ান আমি লিখে দিছি। দেখো বুঝো কিনা। জি স্যার বুঝেছি। এরপরে দেখো নিচেরটা, নিচেরটা দেখো কোনো কিছু কমন যায় কিনা, দেখবো কোনো কমন আছে কিনা। হ্যাঁ স্যার দেখি, ওয়াই যায়। ওয়াই যায়, ওয়াই নিয়ে নিলে কি হবে, এখান থেকে এক্স ওয়াই ছিল, এক্স থাকবে, আর এখানে ওয়াই ছিল একটাই, সেটা নিয়ে নিছি, থাকবে শুধু ওয়ান। এখন দেখো তো দুজন কমন হয়ে গেছে না উপরে এবং নিচে, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে কাটলে কি হবে আমাদের, এই যে এক্স বাই ওয়াই হবে, এটাই আমাদের লঘিষ্ঠকরণ। দেখো বুঝতে পারছো কিনা। স্যার নিচের অংশটা আবার একটু বলবেন? এই যে নিচেরটা, এটা এটা তো জি কিছুই স্যার। না, তুমি ওয়াই কমন নিছো না, ওয়াই, তাহলে প্রথম টার্মে থেকে জি ওয়াইটা স্যার। নিয়ে নিলে থাকবে কি, এক্স থাকবে না? এক্স তুমি থাকবে। ওয়াইটা নিয়ে নিছো, তাহলে এখানে থাকবে শুধু এক্স, এই যে এক্স লিখলাম, এই যে যোগ, এই যে যোগ, এরপর ছিল একটাই ওয়াই, তুমি একটা ওয়াই নিয়ে নিলা, থাকবে কি, তখন থাকবে ওয়ান। জি স্যার কারণ বুঝছি। কি জানো, কারণটা হচ্ছে দেখো, সবসময় মনে রাখবা যে কোনো কিছুর সাথে ওয়ান গুণ আছে, তাহলে ওয়ান যদি গুণ থাকে, তুমি ওয়াইটা নিয়ে নিলা, থাকলো তাহলে ওয়ান না, সেই ওয়ান এখানে থাকলো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারবো। এরপরে দেখো, আমি আরেকটা অঙ্ক যদি দেখাই, মনে করো 7 নম্বর অঙ্কটা, 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা হচ্ছে দেখো 2a + 3b বাই 4a² - 9b²। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপরে এবং নিচে কিছু, উপরে দেখো তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে কোনো কমন আছে কিনা। আমরা কি জানি যে দেখবো, যে প্রথমেই দেখবো কমন আছে কিনা, দেখো তো কমন আছে কিনা এর ভিতরে কোনো কিছু, স্যার উপরে নাই তো। লবে নেই, নেই। ওকে, এরপর দেখো এটাকে সূত্র ফেলানো যায় না। আবার দেখো মিডল টার্ম ব্রেকও করা যায় না, কারণ মিডল টার্ম ব্রেক করতে হলে তিনটা পদ লাগে, তিনটা পদ লাগে, বাট আছে দুইটা। তাছাড়া আরো কাজ আছে, সেটা এক্স² থাকা লাগে, এরকম কিছু থাকা লাগে। তো আমরা ধরে নিচ্ছি যে ওখানে কোনো কিছু কমন টমনও নাই, তা যেটা আছে সেরকমই থাকবে, ওটা কিছু কাজ করা যাবে না। তো যেরকম আছে আমি সেরকমই রেখে দিলাম। এবার দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে কোনো কমন যায় কিনা, হরে,
কমন যায়? স্যার যাই। কমন কি যায়? স্যার হ্যাঁ যায়। কি কমন যায় যায় নিচে? না। নিচে কি কমন যায়? এটার সাথে কি এখানে কোনো মিল আছে? এখানে আছে 4a স্কয়ার আর এখানে আছে 9b স্কয়ার। কোনো কমন বুঝো না? কমন কি? কমন মানে একই জিনিস। নাই তো। হ্যাঁ নেই তো, হ্যাঁ মানে কমন মানে একই জিনিস দুই জায়গায় থাকবে। তুমি খেয়াল করে দেখো, মনে করো আমি যে যখন এটা লিখছিলাম এক্স ওয়াই প্লাস এক্স লিখছিলাম, তুমি একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এই পদের সাথে এক্স আছে, এই পদেও কিন্তু এক্স আছে, তার মানে দুজনের ভিতরে এক্স আছে। তখন আমরা এক্স কমন নিলে ওয়াই প্লাস ওয়ান হয়। কথা কি বুঝতেছো? তখন হচ্ছে ওয়াই প্লাস ওয়ান হয়, দুইজনের পদে ছিল। তো এখানে কোনটা আবার দুইজনের ভিতরে আছে? এখানে আছে 4 স্কয়ার, এখানে আছে 9b স্কয়ার, কমন আছে এখানে? বলো কথা। না স্যার কমন নেই। ওকে, কমন যদি নাই থাকে তাহলে আমরা প্রথম অপশন শেষ। আমাদের যে উৎপাদক বিশ্লেষণ করার যে নিয়ম, প্রথমে দেখতে হয় যে এর ভিতরে কমন আছে কিনা। যেহেতু কমন নেই, এখন আমরা দেখবো যে কোনো সূত্র ফেলানো যায় কিনা। তো দেখো এটাকে সূত্র ফেলানো যায়, কিভাবে যায় তোমাকে আমি বলি। এই যে 4a স্কয়ার যেটা আছে, সেটাকে কিন্তু তুমি 2a হোল স্কয়ার লিখতে পারবা। আবার এই যে 9b স্কয়ার যেটা আছে, সেটাকে কিন্তু 3b হোল স্কয়ার করতে পারবা। তাহলে এখন খেয়াল করে দেখো, যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লো না, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লো না? কারণ তুমি প্রথমটাকে a ধরো, দ্বিতীয়টাকে b ধরো, তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যেটা, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো বুঝো কিনা, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা দেখতে পারতেছি 2a প্লাস 3b যা ছিল তাই লিখবো। নিচেরটা সূত্র করলে কি হয়, এটাকে যদি আমি এ ধরি মনে মনে আর এটাকে যদি বি ধরি, তাহলে সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। অর্থাৎ এটা এ মানে 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b। দেখো বুঝো কিনা, এইটুকু ভেঙে আমি এটা পেয়েছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে স্যার এটা থেকে কিভাবে এটা হলো। এটা অনেকবার শিখেছি আগে। দেখো বুঝতে পারছো কিনা? কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এখন দেখো তো তাহলে আমাদের দেখো উপরে এবং নিচে কিছু কমন আছে। কমন আছে মানে নিচে 2a প্লাস 3b এটা কোথা হ্যাঁ, থেকে আসে? 2a প্লাস 3b কিভাবে আসলো? তুমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেটা লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি ধরে নিছি 2a টাকে a ধরছি আর 3b টাকে b ধরছি মনে মনে। তাহলে তাহলে কি হলো? দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো না? তাই a স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার স্যার বুঝেছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে সেটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে পারি। তাই এ প্লাস বি জি মানে স্যার। এটা, এই 2a a আর 3b আছে b, তাই 2a প্লাস 3b একটা ইনটু 2a মাইনাস 3b, কারণ ওটাকে আমি a আর b ধরছিলাম মনে মনে। এবার দেখো এইটা এবং এটা কেটে যায় কারণ কমন কেটে গেছে, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো দেখো 2a মাইনাস 3b। এইটাই আমাদের লঘিষ্ঠ আকার। দেখো বুঝতে পারছো কিনা? স্যার বুঝছি। ওকে, যদি বুঝে থাকো তাহলে বাকিগুলো করবা। আরেকটা অঙ্ক আমি এখানে করে দেবো, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা আমি করে দেবো। দেখো 10 নম্বর লাস্ট অঙ্ক করে দেবো, সেটাতে দেখো তোমরা কি সবাই বুঝতে পারছো, নাহলে আবার আমি বুঝাবো? স্যার বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে 10 নম্বর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 বাই এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস হচ্ছে 20। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, আর স্যার একটা ভগ্নাংশ দেওয়া আছে যার লব আছে এবং হর আছে, তাই লবকে আমরা এখন তাহলে কি উৎপাদকে বিশ্লেষণ করব এবং হরটাকেও উৎপাদকে বিশ্লেষণ করব। এখন কথা হলো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লবে প্রথম নিয়মটা কি আমাদের? উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা হচ্ছে প্রথমে দেখতে হয় এর ভিতর কমন আছে কিনা। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদের ভিতর কোনো কমন আছে কিনা? উপরেরটার সাথে কোনো কোনো কিছু কমন আছে? কোনো কমন স্যার আছে? এক্স আছে। না, এক্স আছে তো দুইটার ভিতরে এক্স আছে। তিনটা। শোনো না স্যার কমন কমন মানে, নেই। কমন বলতে এই বোঝায়, শোনো তোমাকে বলি, কমন বলতে বোঝায় যতগুলো পদ থাকবে। দেখো তো কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা না?
সমস্যা নাই, সে প্রশ্ন করছে ভুল করছে সমস্যা নাই, তোমরা প্রশ্ন করবা, আমি তোমাদের শেখাবো, ঠিক আছে? প্রশ্ন করবা, ভুল বললে সমস্যা নাই, ভুল বলে শিখতে পারবা, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? যদি তোমরা ভুল বলে থাকো কোনো সমস্যা নাই, তোমরা বরং আরো শিখতে পারবা। খেয়াল করো, এখানে টার্ম আছে কয়টা দেখো তো, 1 2 3টা না? কমন বলতে বোঝায় যে ওই যে টার্মটাকে তুমি কমন মনে করতেছো সেটা 3টার ভিতরে থাকতে হবে। তুমি যে বললে যে এক্স আর কমন আছে, আসলে এক্স আছে 2টার ভিতরে, বাট 3টার ভিতরে তো নাই। কমন থাকা বলতে বোঝায় যতগুলো পদ থাকবে ততগুলোর ভিতরে থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? তুমি যে বলছিলা এক্স কমন আছে, সে আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। এখানে দেখো এক্স আছে শুধুমাত্র এইটার ভিতরে আর এইটার ভিতরে, কিন্তু কমন বলতে আমরা বোঝাই এখানে যে 3টা পদ আছে, 1টা 2টা 3টা, 3টার ভিতরে থাকতে হবে। দেখো তো 3টার ভিতরে কি আছে? নেই, তার মানে কমনটা নেই। এবার খেয়াল করে দেখো তো, যে এটা কি কোনো সূত্র ফেলানো যায়? মানে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার বা অন্য যে কোনো কিছু সূত্র ফেলানো যায়? এটা কিন্তু যায় না। বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু করা যায় না। তাহলে আমাদের তৃতীয় নম্বর যে রুলস আছে সেই তৃতীয় নম্বর রুলসটা অ্যাপ্লাই করব। তো তৃতীয় নম্বর রুলসে কি ছিল? তৃতীয় নম্বর রুলসে ছিল এটা, যে যখন আমাদের মিডল টার্ম ব্রেক করব তখন নিয়মটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে আগে লসাগুর মতো করে ভেঙে নেওয়া। তো প্রথমে লসাগুর মতো করে যে ভেঙে নিই আমি, দেখো এটাকে কিভাবে ভাঙতে পারি দেখো তো, 3 5 15 লিখতে পারি না? 3 5 15 লিখতে পারি? জি স্যার। ওকে। জি স্যার। এখন নিয়মটা ছিল এমন যে এই মিডল টার্ম ব্রেক করার নিয়মটা ছিল যে এমন দুটো সংখ্যা আমি চুজ করব যে দুটো সংখ্যাকে যোগ বিয়োগ করলে এইটা সমান হবে আর গুণ করলে এটা সমান হবে। বুঝতে পারছো? তোমাদেরকে আমি আবার বলি, এটা আমি শিখেছি অলরেডি অনেক আগেই, ঈদের আগে শিখেছিলাম, যে আমরা উৎপত্তিকে বিশ্লেষণ করার ক্ষেত্রে মিডল টার্ম ব্রেক যখন করব তখন নিয়মটা হচ্ছে এমন দুটো সংখ্যা চুজ করব যাকে যোগ বিয়োগ করলে হবে হচ্ছে এটা সমান আর গুণ করলে হবে এটা সমান। কথা কি বুঝতেছো? এখন খেয়াল করে দেখো তো, যদি 3 এবং 5 দুইটা সংখ্যা আমি চুজ করি, 5 থেকে যদি তুমি 3 বাদ দাও কত থাকে? 2 থাকে না বলো? দেখো আমি যে বলছিলাম এমন দুইটা সংখ্যা চুজ করবো তার যোগ বিয়োগ করলে অথবা যোগও করতে পারি অথবা বিয়োগও করতে পারি, যেটা আমার প্রয়োজন। দেখো আমি বিয়োগ করে দেখতেছি 2 পাইছি, এই যে 2। এবার দেখো যদি গুণ করি, 5 এবং 3 গুণ করি, 5 এবং 3 গুণ করি, দেখো হচ্ছে 15 হয়। সে 15, এই যে 15। কথা কি বুঝতেছো? তো একজন বলতে পারো স্যার এখানে তো -15, আপনি তো লিখলেন +15। আসলে -15 হয় কিভাবে দেখো, এই যে 5 তো পজিটিভ আর এখানে কিন্তু -3 কিন্তু নেগেটিভ, দেখছো? ক্যালকুলেশন করলে -15 হয়। তোমার কি বিষয়টা কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আমরা কি করব, এমন দুটো সংখ্যা চুজ করব যা যোগ বিয়োগ করলে 2x এর হবে আর গুণ করলে 15 সমান হবে। সে পাইলাম কি 5 এবং 3। তাহলে কি হবে দেখো, x² + 5x - 3x। দেখো তো 5x থেকে 3x বাদ দিলে 2x হবে না? এবং 5 এবং 3 জি গুণ করলে কত হবে? -15 হবে। দেখো এটাকে বুঝতেছো? দেখো বুঝতে পারলাম? এখন তেমনি ভাবে নিচেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আগে আবার দেখবো এদের ভিতরে কোনো কমন কিছু আছে কিনা। দেখো কমন আছে এর ভিতরে? স্যার নেই। নাই। নেই, এই সূত্র ফেলানো যায় না। তাহলে আমরা এখন কি করব, এটাকে আবার মিডল টার্ম ব্রেক করব। তাহলে আমরা এমন দুটো সংখ্যা চুজ করব যোগ বিয়োগ করলে হবে এই 9 এর সমান আর গুণ করলে হবে এই 20 এর সমান। তো এই সংখ্যাগুলো আমরা এলোমেলো ভাবে চুজ করব না। নিয়মটা হচ্ছে যে এই সংখ্যাগুলো বের করার ক্ষেত্রে এই যে লাস্টে যে সংখ্যাটা থাকে একে লসাগুর মতো করে ভেঙে নেওয়া। দেখো খেয়াল করে, আমি যদি এখানে একবারে 4 আর 5 লিখি, 4 5 20 হয়, কিন্তু না আরো কিছু হয়। তোমার যদি আবার আমি ভাঙি, আমি আর একটু ক্লিয়ার করি, 20কে কিন্তু অন্য জিনিস দিয়েও ভাঙা যায়, যেমন 2 দিয়ে ভাঙলে 10 হয়, তারপর 2 দিয়ে ভাঙলে হচ্ছে কত হয়? 5 হয়। কথা কি বুঝতেছো? এখন খেয়াল জি করে স্যার। দেখো তো, এখান থেকে কিন্তু আমরা বললাম না এমন দুটো সংখ্যা চুজ করব যোগ বিয়োগ করলে হবে 9 এর সমান আর গুণ করলে 20 এর সমান হবে। এই সংখ্যাগুলো কিন্তু এলোমেলো ভাবে চুজ করব না, সেটা হচ্ছে এখান থেকে আমরা বের করব। দেখো 2 2 আর 5, এই যে তিনটা সংখ্যা পাইছি না, এই তিনটা সংখ্যার ভিতর থেকেই সংখ্যাগুলো চলে আসবে। এখন একটু খেয়াল করে দেখো তো, আমি যদি 2 এবং 5 নিই, এই দুটো সংখ্যা নিই 2 এবং 5, তাহলে কি হবে বলো? কেন হবে না? না। কারণ তুমি যদি দুটো যোগ করো, 5 আর 2 যোগ করলে 7 হয়, 7 কি এখানে আছে? 9 আছে, মিললো না? আর 5 এবং 2 গুণ করলে সেটা হয় 10, বাট এখানে আছে কি 20। কথা কি বুঝতে পারছো? আবার যদি বিয়োগ করো,
5 থেকে 2 বিয়োগ করে থাকে আছে 3, বাট আছে আমার কত 9। তার মানে এই দুটো সংখ্যা নিলে আমার কিন্তু হবে না। কিন্তু আমি যদি স্যার 4 আর 5 হ্যাঁ আমি সেটা আসবো। এখন যদি আমি 5 এবং 4 নিই, এই 5 সংখ্যাটা নিলাম আর 2 আর 2 4 4 নিলাম, তার মানে সংখ্যাটা নিচ্ছে কি 5 এবং 4। এখন দেখো 5 এবং 4 যদি তুমি যোগ করো 9 হয়, এবং 5 এবং 4 যে গুণ করো সেটা কিন্তু 20 হয়। তাহলে আমি বলছিলাম এমন দুটো সংখ্যা চুজ করব যা যোগ বা বিয়োগ যেটাই বলো না কেন করে এটা সমান হবে, আর গুণ করলে এই বিশেষ সমান হবে। দেখো তো ঠিক আছে কি? তাহলে তাহলে আমরা দুটো সংখ্যা চুজ করতে পারি এরকম করে, একটা 5 একটা 4। দেখো বুঝো কি না, দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা যেটা করব, দেখো তো এখানে কয়টা টার্ম হয়েছে? 4টা না? 1 2 3 4। তো আমরা এই প্রথম দুটো নিব আর এখানকার দুটো নিব। এখন দেখো তো এই প্রথম দুটার ভিতরে কি কমন আছে? আমরা কিন্তু চারটা স্যার চিন্তা করবো না, এক্স। চারটা চিন্তা করবো না, আমি চিন্তা করবো দুইটা। এই দুইটা, প্রথম দুইটা জোড়া জোড়া মিলাবো। তো এই দুইটার ভিতরে দেখো কি কমন আছে? এক্স কমন আছে, যে এক্স নিলাম। তাহলে এক্স কমন নিলে এখানে ছিল এক্স স্কোয়ার, বলতে কি বোঝায় আমরা জানি, দুইটা এক্স থাকে, মানে এক্স ইন্টু এক্স। তো একটা এক্স আমি নিয়ে নিলাম, থাকলো হচ্ছে একটা এক্স প্লাস, এখান থেকে যদি একটা এক্স কমন নিয়ে নিই তাই কত কয়টা কি 5 থাকে না? এই যে 5 লিখে নিলাম, দেখো বুঝো কিনা। এখানে যে এক্স ছিল সেই এক্স থেকে আমি এক্সট্রা নিয়ে নিলাম, থাকলো হচ্ছে 5। কি এই পর্যন্ত বুঝছো? জি ওকে, এখন দেখো তো এখানে কি কমন থাকে, এখানে কি কমন নিতে পারি? এখানে তো কত এক্স কমন নাই, তাহলে এখান থেকে -3 কমন নিতে পারি না? কারণ -3 দুজনের ভিতরে আছে। যে -3 কমন নিই, এখানে থাকবে কি এক্স, আর এই মাইনাস, এই যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, মানে এখানে হবে কত 5। দেখো তো বুঝো কিনা, এটা বুঝতে পারছো? না স্যার। বুঝনি? দেখো এখানে আছে -3x, এখানে আছে -15 হলো। এখন দেখো এর ভিতরে কমন কি আছে, তুমি বলো কমন কি আছে? এক্স কমন আছে? না এক্স কমন নেই। দেখছি 3 কমন আছে। কেন 3 কমন আছে বলতেছি, কারণ কি এই 15কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 15-এর ভিতর 3 আছে। জি এখন খেয়াল স্যার। করে দেখো, -3 যদি আমি কমন নিই, -3 কমন নিই, তাহলে এখানে থাকবে শুধু এক্স না? জি স্যার। সেজন্য শুধু আমি এক্স লিখলাম। এরপর এখানে মাইনাসটা প্লাস হলো কেন? কারণটা খেয়াল করে দেখো, এই যে মাইনাস দিয়ে যখন তুমি ক্যালকুলেশন করে দিবা, তখন এই প্লাস আর মাইনাসে আবার মাইনাস চলে যাবে। যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, খেয়াল করো, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, সেজন্য এখানে মাইনাসটা কমন নিলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যাবে না? এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও, তুমি এটা কি এটা এটা জানো না, যদি মনে করো যে একটা জিনিসে এরকম করে -1 মাইনাস যদি 3x থাকে, তো তুমি যদি এখন মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নাও, মাইনাসটা কমন নিয়ে নাও, তো এটা জানো না যে দুইটাই প্লাস হয়ে যায়? এটা এটা জানো? জি স্যার। তাহলে সেটা তো করছি, এখানে যেহেতু মাইনাস ছিল এখানে মাইনাস ছিল, এই জন্য একটা মাইনাস কমন নিয়ে নিছি, নিয়ে দুইটাই প্লাস হয়ে গেল। এখন এখানে 5 কিভাবে হলো? 5টা হলো যে দেখো তুমি 3 দিয়ে যদি 15কে ভাগ করো, 3 দিয়ে যদি 15কে ভাগ করো কত হয়? 5 হয় না? সেই 5 আছে এই 5। জি কথা কি বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এখন নিচে দেখো, জি এখানে দুটো টার্ম থাকলো, এখানে দুটো থাকলো। এখন এই দুটার ভিতর কি কমন আছে একজন বলো? স্যার এক্স কমন আছে। এক্স কমন আছে। তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে একটা এক্স, আর এখানে থাকবে এক্স চলে যাবে, থাকবে আছে 5। দেখো বুঝো কিনা। এরপর দেখো, যখন তুমি এখান থেকে কি কমন নিতে পারবা? স্যার 4। 4 কমন নিতে পারবা, কারণ 4 এখানেও আছে, এর ভিতরে আছে। কিভাবে এর ভিতরে আছে? তুমি 20কে ভাঙো, দেখো 20কে 20-এর ভিতরে 4 5 20 লেখা যায়। তুমি যদি 20কে ভাঙো, আমি যদি এখানে দেখাই, দেখো 20কে কিন্তু 4 গুণ 5 লেখা যায়, তার মানে 20-এর ভিতর 4ও আছে 5ও আছে। তা আমি যেহেতু 4 এখানেও আছে এখানেও আছে, 4 কমন নিলাম। তো 4 কমন নিলে এখানে থাকবে এক্স, আর দেখো খেয়াল করে এই যে 20 আছে, 4 দিয়ে 20কে ভাগ করে থাকবে আছে 5। দেখো বুঝতে পারো কিনা? এই তো এইভাবে করলাম। এরপর দেখো খেয়াল করে,
এখানে x প্লাস 5 আছে, এখানে x প্লাস 5 আছে, আমরা করলাম কি x প্লাস 5টা কমন নিলাম। কমন নিলে কি থাকবে বলো তো? এখানে থাকবে x আর এখানে থাকবে -3। দেখো বুঝো কি না? আবার নিচে x প্লাস 5 যদি কমন নাও, কারণ এখানে যেহেতু আছে এখানেও আছে, তো এখানে থাকবে x আর এখানে থাকবে হচ্ছে 4। দেখো বুঝো কি না? এরপর যেহেতু কমন হয়ে গেছে, মানে এই অংশটা কেটে দিলাম, কেটে দিলে থাকবে হচ্ছে কি x-3 বাই হচ্ছে x প্লাস 4। এটাই আমাদের লঘিষ্ঠ আকার। দেখো বুঝতে পারো কি না? না বুঝতে পারলে আমাকে বলো। জি স্যার, বুঝেছি। আমার মনে হয় বুঝতে পারছো। কারো কি প্রশ্ন আছে এখানে? ও স্যার। ওকে, তাহলে আমরা কি করব? আমরা নিয়মটা হচ্ছে যে যেই লঘিষ্ঠ আকারে করতে বললে যে লব এবং হর থাকবে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। উৎপাদকে বিশ্লেষণ করার পরে যেগুলো কমন থাকবে সেগুলো উপর নিচ থেকে কেটে দিব, কেটে দিয়ে বাকি যেগুলো থাকবে সেটা আমরা লঘিষ্ঠকরণ। বুঝতে পারছো বিষয়টা? যে এরকম স্টাইল বা এরকম থাকে। আর যেটা দেখালাম প্রথম দিকে, যেগুলো দেখালাম এগুলো উৎপাদকে করছি, বাট এগুলো গুণনীয় গুলো বের করে নিছি। এই যে এগুলো গুণনীয় গুলো বের করে নিছি। কোনটা কোনটা অ্যান্সার? লাস্টেরটা? লাস্টেরটা অ্যান্সার? থামো, এই যে দেখো, এবার দেখো। জি স্যার, দেখেছি। ওকে, তোমাদের কি কোনো প্রবলেম আছে বলো তো দেখি? প্রবলেম খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের যদি, শোনো তোমাদের বলি, যদি স্কুল খোলার সম্ভাবনা অনেক বেশি, তাহলে কিন্তু বার্ষিক পরীক্ষায় এই প্রশ্ন থাকবে, এসব প্রশ্ন থাকবে। কিন্তু তোমরা সিরিয়াস হও, হ্যাঁ? যদি স্কুল সরকার খুলে দেয়, খোলার সম্ভাবনা অনেক বেশি, তো যদি খুলে দেয় তাহলে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে। এখন বলো, কারণ স্যার তাহলে কি বার্ষিক, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে না? না ওইটা হবে না, আর ওইটার সময় নেই। এখন তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস শুরু হয়েছে এবং বার্ষিক পরীক্ষা হবে যদি স্কুল খোলে, যদি খোলে, ঠিক আছে? এবং খোলার সম্ভাবনা অনেক বেশি আছে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু বার্ষিক পরীক্ষা যেহেতু সিলেবাস শুরু হয়েছে, তোমরা অনেক সুন্দর করে বিষয়গুলো বুঝো। না বুঝলে তোমরা বারবার প্রশ্ন করো, আমি বারবারই তোমাদেরকে বুঝাবো, কিন্তু ভালোভাবে শিখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, এখন বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা এখানে? থেকে থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। না স্যার। ওকে, যেহেতু প্রবলেম নেই, তাহলে আমরা একটু পরের যে বিষয়টা সেটা একটু দেখাবো। সেটা 2 নম্বর যে প্রশ্নটা ছিল, সরি মানে 11 থেকে যে প্রশ্নগুলো হবে, যে সাধারণ হর বিশিষ্ট, বলতেছে যে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ। তোমাদের বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক থাকবে, আমি যেগুলো করে দিলাম ওই যে মানে কত 1 থেকে যে 10-এর ভিতরে কিছু অঙ্ক করে দিছি, কিছু অঙ্ক বাকি আছে, ওইগুলো করবা। ওকে, এখন যেটা বলতেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, গতদিনকে আমরা এটা দেখাইছি, তারপর একটু দেখাবো আবার। খেয়াল করে দেখো, মনে করো একটা 11 নম্বর যে অঙ্কটা আছে, সোজা একটা অঙ্ক দেখালাম, আছে কত a বাই বিসি আর a বাই এসি, এই একটা অঙ্ক আছে। এখন কি করবা? প্রথম যে কাজটা, মনোযোগ দাও, প্রথম যে কাজ সেটা হচ্ছে যে বলতো এখানে হর কোনগুলো, মানে এই যে একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, তো হর কোনটা? বিসিএস। আর বিসি BCS, নিচেরটা। ওকে। বিসি। তো বিসি প্রথম, আর এসি। হ্যাঁ ওকে, ঠিক আছে। প্রথম যে কাজটা, প্রথম কাজ হচ্ছে যে তোমার এই যে হর যেগুলো আছে এই লসাগু বের করা। তো দেখো, তাহলে হর গুলোর লসাগু, দেখো তো বুঝো কিনা? আমরা এভাবে লসাগু বের করতেছি, হর গুলোর লসাগু। তো হর গুলো কি কি? একটা বিসি আর এসি। এখন একটা খেয়াল করে দেখো, আমি একটা ব্যাখ্যা করে দেখাবো, পরে গুলো বুঝবা। এই যে এখানকার যে হর বিসি, এটাকে দেখো তো উৎপাদক আকার লিখলে হলে বি গুণন সি লিখতে হয় না বলো? যদি আমি উৎপাদক আকার লিখি বা গুণনীয়ক আকার লিখি, সেগুলোকে বি গুণ সি লিখতে হয়। আবার দেখো এসি যেটা, সেটা কিন্তু এ গুণন সি লিখতে হয়। এখন তোমাদের কি কি মনে আছে যে লসাগু বের করার নিয়মটা কি? লসাগু বের করার নিয়মটা হচ্ছে যেগুলো যেগুলো কমন থাকবে সেগুলো নিতে হয়, কমন বাদেও নিতে হয়। মনে আছে তোমাদের? গসাগু ছিল যেগুলো কমন সেটা নিতে হয়, আর লসাগুর ক্ষেত্রে যেগুলো যেগুলো কমন সেগুলো নিতে হয়। সুতরাং লসাগু কত হবে? সুতরাং হরগুলোর লসাগু, বলো তো একজন কত হবে লসাগু? এবিসি। এবিসি হবে। কেন হবে এবিসি? দেখো,
আমি তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা লসাগু বের করব নিয়মটা হচ্ছে যেগুলো যেগুলো কমন, দেখো তো এটা কমন আছে না, এটাও নিব বাকিগুলোও নিব, তার মানে বাকিগুলো কি এ বি এই যে সি, দেখো বুঝো কিনা, এবিসি, এই যে হরগুলো লসাগু আমরা এবিসি বের করে নিলাম। প্রথমে কি করব, প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু বের করা, বের করলাম। এখন আমি যেটা লিখবো প্রথম ভগ্নাংশ, খেয়াল করে দেখো প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ সমান কি, দেখো এ বাই বিসি না, এ বাই বিসি তো নাকি, জি স্যার। ঠিক না? এই যে প্রথম ভগ্নাংশ এ বাই বিসি, এখন যে কাজটা সেটা করবা, আমি একটু ব্র্যাকেটে দিলাম, সেটা করবা কি, এই যে লসাগু যেটা পেয়েছি এ বি সি, একে ভাগ দিবা তোমার হচ্ছে কত, বিসি দ্বারা। আর কথা কি বুঝতে পারছো, এই যে প্রথম ভগ্নাংশের যে লব ছিল, সরি হর ছিল, হর দ্বারা ভাগ করবা। দেখো তো এই এবিসি কে যদি আমি বিসি দ্বারা ভাগ করি কি থাকে, এ থাকে না বলো। জি জি স্যার। স্যার। এখন করব কি আমরা, এই যে যেটা ভাগফল যেটা পাইলাম সেই ভাগফল দ্বারা উপরে এবং নিচে গুণ করব, দেখো বুঝো কিনা, মানে এই ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করব, তাহলে গুণ করলে কত হয়, উপরে হয় এ স্কোয়ার আর নিচে হচ্ছে এবিসি, দেখো বুঝো কিনা। জি স্যার বুঝেছি। এবার দ্বিতীয় ভগ্নাংশ, দেখো দ্বিতীয় ভগ্নাংশ, আমরা কি দ্বিতীয় আবার ভগ্নাংশ পয়েন্ট কি ছিল, করব? এ বাই এসি, দেখো খেয়াল করো এ বাই এসি। এখন আমাদের কাজটা কি, কাজ হচ্ছে যে প্রথমে আমরা করব কি, যে লসাগু পেয়েছিলাম সেই লসাগুকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ, হর দ্বারা ভাগ করলে কত হয়, এসি হয়, এই এসি দ্বারা ভাগ করলে কি হয়, শুধুমাত্র বি হয়, দেখো তো বুঝো কিনা, জি স্যার। বুঝতেছো? এখন এই জি বি স্যার। দ্বারা আমি যে ভগ্নাংশটা আছে তার উপর নিচে গুণ করবো, তাহলে এ গুণন বি বাই এসি গুণন বি, ক্যালকুলেশন করে দেখো এ বি বাই এ বি সি, এটাই আমাদের অ্যান্সার। কারণ কি দেখো এখানেও হর এবিসি হলো, এখানেও হর আবার এবিসি হলো, তাহলে আমরা অ্যান্সারটা বলতে পারি যে নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ